স্টার্ট গাইজ। আজকের আলোচ্য বিষয় হলো অফ ফ্রেন্ডশিপ। আজকে কি আলোচনা করব? অফ ফ্রেন্ডশিপ। অফ ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব সম্বন্ধীয়। অফ ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব সম্বন্ধীয়। আমরা যদি স্যার ফ্রান্সিস বেকনের লেখাগুলো পড়ি, লেখা পড়ি, তাহলে আমরা জানতে পারবো স্যার ফ্রান্সিস বেকন সব থেকে বাস্তবসম্মত মতামতগুলোকে প্রকাশ করেছেন তার এসেজগুলোর মধ্যে, মানে রচনাগুলোর মধ্যে। তিনি একটা বই লিখেছেন, বইটার নামই হলো এসেজ। সেই এসেজ বইয়েতে প্রচুর রচনা রয়েছে, যেখানে অফ ট্রাভেল, অফ ফ্রেন্ডশিপ, অফ এম্পায়ার, অফ লাভ, অফ হেট্রেড, ঠিক আছে, অফ ট্রাভেল, অফ ম্যারেজ, অফ হাজব্যান্ড, এইভাবে প্রত্যেকটা বিষয়কে তিনি আলোচনা করে গেছেন। আজকের আলোচ্য বিষয় হলো অফ ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্ব সম্বন্ধীয়। অফ ফ্রেন্ডশিপ মানে কি তাহলে? বন্ধুত্ব সম্বন্ধীয়। এখানে তিনি কয়েকটা বিষয় আলোচনা করবেন, যে বন্ধুত্ব কেমন হওয়া উচিত, কার সাথে বন্ধুত্ব হওয়া উচিত, বন্ধুত্ব হওয়ার সুফল কি কি, মানে কেন বন্ধুত্ব করব, এবং কোনো মানুষের যদি বন্ধু না থাকে তাহলে সে কোন পর্যায়ের মানুষ, ঠিক আছে, এইগুলো সমস্ত কিছু আলোচনা করা হবে। তবে বন্ধুত্ব করার ব্যাপারে কিছু কিছু বিষয় আমাদের সতর্ক থাকা উচিত, নইলে আমরা ইতিহাস ঘেঁটে আমরা যে জানতে পারবো যখন ব্লাইন্ড ফ্রেন্ডশিপ হয়, মানে অন্ধ বন্ধুত্ব হয়, সেটা কত বিপজ্জনক হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে। বুঝতে পারলে? ইতিহাস বলে যে ব্লাইন্ড ফ্রেন্ডশিপ কোনোদিনই ভালো নয়, মানে অন্ধভাবে তুই বন্ধুকে বিশ্বাস করে যাচ্ছিস। দিস কাইন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ নট গুড, রাইট? সেই কথাও তিনি বলছেন। স্যার ফ্রান্সিস বেকন ডাজ নট কেয়ার অ্যাবাউট ইউর ফিলিংস। তোমার ফিলিংস নিয়ে কিছু এসে যায় না ওনার কাছে যেটা সঠিক, ওনার কাছে যেটা বাস্তবসম্মত, যেটা যুক্তিসম্মত বলে কথা, উনি সেটা বলবেন। বুঝতে পারলে? অ্যান্ড ইউ হ্যাভ টু মোল্ড ইট ইফ ইউ ওয়ান্ট টু গেট ডেভেলপড। বুঝতে পারলে? তুমি যদি উন্নতি চাইছো, স্যার ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী নিজেকে কিছুটা মোল্ডিং করতে হবে তোমাকে। তার কারণ এনার যে লেখাগুলো সেটা বাস্তবসম্মত হয় অনেক বেশি, মানে ভেরি মাচ প্র্যাকটিক্যাল। ইনি এলিজাবেথিয়ান যুগের একজন এসাইস্ট ছিলেন, যার লেখনী শক্তির মধ্যে অসম্ভব বাস্তব বুদ্ধিকে আমরা দেখতে পাই। স্যার ফ্রান্সিস বেকন নিয়ে একটা বিখ্যাত উক্তি রয়েছে, দ্য ওয়াইজেস্ট, দ্য ব্রাইটেস্ট অ্যান্ড দ্য মিনেস্ট অফ ম্যানকাইন্ড। এইরকম কথা বলা হয় স্যার ফ্রান্সিস বেকন সম্বন্ধে। তিনি সবথেকে জ্ঞানীতম ব্যক্তি ছিলেন, সবথেকে উজ্জ্বলতম ব্যক্তিত্ব ছিল স্যার ফ্রান্সিস বেকনের, এবং তাকে মিনেস্ট অফ ম্যানকাইন্ডও বলা হয়, সবচেয়ে জঘন্যতম ব্যক্তিও বলা হয়েছে স্যার ফ্রান্সিস বেকনকে। তো সে না হয় স্যার ফ্রান্সিস বেকনের নেগেটিভিটি যেটা ছিল, মানে নঙ্গর্থক দিক, সেটাকে না হয় বাদ দিলাম। আমাদের শুধু সেই রাজহাঁসের মতো হতে হবে যে শুধু ভালো দিকটা তুলে নেয়। স্যার ফ্রান্সিস বেকনের ভালো দিকটাই আমাদের তুলে নিতে হবে। স্যার ফ্রান্সিস বেকনের যে জ্ঞান ছিল, যে বুদ্ধিমত্তা ছিল, এবং যে সমস্ত মতামতগুলো তিনি প্রকাশ করেছেন নন বায়াসড ওয়েতে, মানে নিরপেক্ষভাবে যেগুলো মতামত প্রকাশ করেছেন তার এসেজে, বুঝতে পারলে, সেইগুলো আমাদের কিন্তু বাস্তব জীবনে কাজে লাগবে। আজকে যখন আমরা অফ ফ্রেন্ডশিপ পড়বো, এখানে তিনি কয়েকটা বিষয়কে তুলে ধরেছেন। সেই বিষয়গুলো জানলেই পরীক্ষার দৃষ্টিকোণ থেকেও তুমি মোটামুটি সেফ জোনে পৌঁছে যাবে বা নিরাপদ স্থানে পৌঁছে যাবে। আজকের আলোচনা সেই বিষয়ে, এবং সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই খুব ভালো করে মাথায় ভরে রাখতে হবে। মানে পুরো টেক্সটটা না 8 পাতার, 8 পেজেস, হুইচ ইজ নট ইজি। 8 পাতার পেজ, মানে 8 পাতা ধরে এই রচনাটা চলবে, রাইট? যেটা পড়তে বেশ কষ্টকর বলে মনে হবে, কিন্তু যে পোর্শনগুলো, যে অংশগুলো আজকে আমি আলোচনা করব, সেই অংশ থেকেই বেশিরভাগ প্রশ্ন উত্তর আসবে পরীক্ষাতে। তাই সেই প্রশ্ন উত্তরের যেগুলো ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাইড হচ্ছে, তোমাদের দেওয়া হচ্ছে, এই ম্যাটেরিয়ালসগুলো বা এই পড়াশোনার যে কাগজগুলো দেওয়া হচ্ছে, এই কাগজগুলোকে ভালো করে তৈরি করো। ইউ হ্যাভ টু মেমোরাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। আগে বোঝো, তারপরে বুঝলেই সেটা মনে চলে আসবে। এরকম না বুঝে মুখস্থ কেউ করো না। লেটস গেট স্টার্ট। একটু বুঝবে। এবার আলোচনা শুরু করলাম। অফ ফ্রেন্ডশিপ ইজ দ্য মাস্টারপিস। এটা একটা মাস্টারপিস। অফ ফ্রেন্ডশিপ হলো একটা মাস্টারপিস। কার মাস্টারপিস? মাস্টারপিস এসে। এটা একটা অসাধারণ সুন্দর রচনা হয়ে উঠেছে, নাইসলি রিটেন বাই স্যার ফ্রান্সিস বেকন। কে লিখেছেন? স্যার ফ্রান্সিস বেকন লিখেছেন। হু ইজ পপুলারলি নোন অ্যাজ অ্যান এমিনেন্ট এসাইস্ট, যিনি একজন বিখ্যাত রচনাকার ছিলেন, থিঙ্কার ছিলেন, স্কলার ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, ফিলোসফার ছিলেন, দার্শনিক ছিলেন ইন ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যে।
হি বিলংস টু এলিজাবেথেন এজ। তিনি এলিজাবেথেন যুগে, রানী এলিজাবেথের যুগের একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। দ্য এসে ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1612, 1612-তে তার এসেসগুলো প্রকাশিত হয়েছিল। ওয়াজ ভেরি ব্রিফ, এবং খুব সংক্ষেপে। দ্য প্রেজেন্ট ভার্সন পাবলিশড ইন 1625, 1625-এ এই প্রেজেন্ট ভার্সনটি প্রকাশিত হয়েছিল। ইজ প্র্যাকটিক্যালি এ নিউ কম্পোজিশন, মাচ লঙ্গার দেন দ্য অরিজিনাল ভার্সন। তিনি অরিজিনালি যেটা প্রথমবার লিখেছিলেন সেটা অনেক ছোট লিখেছিলেন, কিন্তু পরবর্তী সময় যখন এটা এডিটেড ভার্সন আসে সেটা অনেক লম্বা চৌড়া হয়ে গেছিল। বুঝতে পারলে? তার কারণ তিনি অনেক কিছু ভেঙে ভেঙে বলেছেন, ব্যাখ্যা করেছেন। দ্য এসে ওয়াজ অ্যাকচুয়ালি রিটেন অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ফ্রান্সিস বেকনস ফ্রেন্ড টবি ম্যাথিউ। তাহলে দু একটা কথা পেলাম এখানে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম এখানে। সেটা হচ্ছে এই লেখাটা কার জন্য লেখা হয়েছিল, কার অনুরোধে লেখা হয়েছিল? কারেক্ট, স্যার ফ্রান্সিস বেকনের বন্ধু টবি ম্যাথিউ। স্যার ফ্রান্সিস বেকনের বন্ধু টবি ম্যাথিউর অনুরোধে এটা লেখা হয়েছিল। তাহলে এইটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। অ্যাবাউট স্যার ফ্রান্সিস বেকন আমরা জানলাম, ছেড়ে দাও এই অংশটা। ফ্রান্সিস বেকন কি কি লিখেছেন? অফ স্টাডিজ, অফ লাভ, অফ হেট্রেড, অফ ডেথ, অফ ট্রুথ, অফ ফিলসফি, অফ অ্যাম্বিশন, অফ বিউটি, অফ কাস্টম, অফ এডুকেশন, অফ লাভ, অফ ম্যারেজ, অফ হাজব্যান্ড, এমনি করে করে সব কিছু লিখেছেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো এইগুলো প্রচুর লেখাজোখা রয়েছে, অফ স্টাডিজ রয়েছে, অফ ডিসকোর্স রয়েছে, এরকম করে প্রচুর লেখা রয়েছে। রাইট? দেখো তারপরের অংশে চলে এসো, একটা কোটেশন দেওয়া হয়েছে, যে কোটেশনটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অসম্ভব রকম গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট কোটেশন। পরীক্ষাতে হয়তো এটা চলেও আসতে পারে এই কোটেশনটা। Whoever is delighted in solitude is either a wild beast or a god. এই যে কোটেশনটা রয়েছে, এই যে উক্তিটা রয়েছে স্যার ফ্রান্সিস বেকনের, এটা একটা সেলিব্রেটেড কোটেশন, এটা একটা বিখ্যাত উক্তি। তাই আমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকেও এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? এটা মানে এবার জানা যাক। Whoever, whatsoever is delighted in solitude is either a beast, wild beast or a god. মানে বলছে whatsoever is delighted, মানে যে কোনো ব্যক্তি, কেউ যদি ডিলাইটেড হতে পারে, মানে আনন্দিত হতে পারে, ইন সলিটিউড, একা একাই। কোনো ব্যক্তি যদি একা একাই আনন্দিত হতে পারে সব সময়, বুঝতে পারলে? ইজ আইদার এ ওয়াইল্ড বিস্ট, তাহলে সেই লোকটি হয় একটা পশু, ওয়াইল্ড বিস্ট, বন্য পশু, বা সেই ব্যক্তিটি হলো দেবতুল্য, বা সেই ব্যক্তিটি হলো গডের মতো। বুঝতে পারলে? মানে কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি নিজে নিজেই একা একা স্যাটিসফাইড থাকতে পারে, খুশি থাকতে পারে, তার কোনো বন্ধুর দরকার নেই, এইরকম যদি কোনো ব্যক্তি থাকে, সে তো কোনোভাবে সাধারণ ব্যক্তি নয়। হয় মানুষের থেকে লো গ্রেডেড, নিচু, সাবহিউম্যান ক্রিয়েচার, বা মানুষের থেকে উঁচু পর্যায়ের মানুষ। বুঝতে পারলে? আইদার হি ইজ এ ওয়াইল্ড বিস্ট, হয় সে একটা বন্য পশু সম, বা সে একটা দেবতা সম, বা একটা দেবতুল্য মানুষ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এইটা বলছেন। তবে উনি বলছেন যে দেবতা তো হয় না, তার মানে উনি কি বলতে চাইলেন? ওয়াইল্ড বিস্টই হবে, এইটা বলছেন। তো স্যার ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী কোনো ব্যক্তি যে যদি সবসময় নির্জনভাবে থাকে, কোনো বন্ধুর দরকার হয় না, এইরকম যদি কোনো ব্যক্তি থাকে, হি ইজ এ ওয়াইল্ড বিস্ট অর এ গড। দেখো কি বলছে বেকন সেজ দ্যাট হিউম্যান নেচার ডিমান্ড। বেকন বলছেন যে হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি, ডিমান্ডস কোম্পানি অ্যান্ড সোশ্যাল কন্ট্যাক্ট। মানুষের যেটা প্রকৃতি, ও কি চাই? মানুষ কি চায়? মানুষ কি চায়? বন্ধুত্ব চাই, কোম্পানি, সঙ্গী সাথী চাই, এবং কি চাই? সোশ্যাল কন্ট্যাক্ট চাই। মানুষের প্রবৃত্তি রয়েছে সমাজবদ্ধ জীব, মানুষ সামাজিকতা মানুষের মধ্যে রয়েছে, এবং মানুষ সমাজের মধ্যে থাকার চেষ্টা করে। গৌরাঙ্গ যদি একটা সোজা ফাঁকা রাস্তায় হাঁটছে, অনেকক্ষণ 2 ঘন্টা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, জলও আছে, খাবারও আছে, নিরাপত্তাও আছে, কিন্তু ওই যে 2 ঘন্টা হেঁটে হেঁটে যাচ্ছে, 3 ঘন্টা হেঁটে হেঁটে যাচ্ছে, 4 ঘন্টা হেঁটে হেঁটে যাচ্ছে, ওর মনে এখন একটাই প্রশ্ন জাগবে, একটা বন্ধু পেলে ভালো হতো, একটা চেনা জানা লোক পেলে ভালো হতো, বা একটা গল্প করার লোক পেলে ভালো হতো, বা একটা লোক তাই, মানুষ তাই সামনে,
এইটা ওর মধ্যে একটা প্রবৃত্তি জাগবে, বুঝতে পারলে কিনা? তার কারণ মানুষ লোনলিনেসের মধ্যে থাকতে চায় না, বুঝতে পারলে কিনা? মানুষ সবসময় একটা সোশিয়াল কন্ট্যাক্ট খোঁজে, মানুষ সবসময় অন্য আরেকটা মানুষের সাথে থাকতে চায়, বুঝতে পারলে কিনা? তার কারণ মানুষ সমাজবদ্ধ জীব, বুঝতে পারলে কিনা? তাহলে দেখো কি বলছে ব্যাকন, সেজ দ্যাট, ব্যাকন বলছেন যে হিউম্যান নেচার, এটা আমাদের প্রকৃতির মধ্যে রয়েছে, এটা আমাদের ভেতরে রয়েছে। হিউম্যান নেচার ডিমান্ডস কোম্পানি, হিউম্যান নেচার সবসময় সঙ্গী সাথীর খোঁজ করে, অ্যান্ড সোশিয়াল কন্ট্যাক্ট, কিসের খোঁজ করে? সোশিয়াল কন্ট্যাক্ট, মানে সামাজিক রীতিনীতি, সামাজিক মানুষের সমাজবদ্ধতার খোঁজ করে, বুঝতে পারলে? সোশিয়াল কন্ট্রাক্টসের খোঁজ করে। হিউম্যান বিং অ্যান্ড এনিওয়ান হু অ্যাভয়েড সাচ ইন্টারাকশন, কিন্তু কোনো মানুষ, যেটা প্রায় অসম্ভব, কিন্তু কোনো মানুষ যদি এইরকম থাকে যার কোনো বন্ধুত্বের দরকার নেই, কোনো মানুষের দরকার নেই, কোনো সমাজের মধ্যে থাকার প্রয়োজনীয়তা নেই, এইরকম যদি হয়ে যায়, ইজ নট ডুইং জাস্টিস টু হিজ ন্যাচারাল স্টেট, সেই লোকটা নিজের প্রতিই জাস্টিস করছে না। তার কারণ মানুষ বাই নেচার সোশিয়াল অ্যানিম্যাল, ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? তো এইরকম কোনো মানুষ যদি বলছে যে আমার কোনো বন্ধুর দরকার নেই, আমার কোনো মানুষের দরকার নেই, আমার কোনো সঙ্গী সাথীর দরকার নেই, সে আসলে নিজের প্রতি একটা অন্যায় করছে, সে নিজের প্রতি কি করছে? অন্যায় করছে। তার কারণ মানুষের প্রকৃতিই হলো সমাজবদ্ধভাবে থাকাটা, বুঝতে পারলে কিনা? ব্যাকন ডাজ নট ক্রিটিসাইজ পিপল হু ফিল শাই ইন এ ক্রাউড, ব্যাকন ডাজ নট ক্রিটিসাইজ দ্য পিপল হু ফিল শাই ইন এ ক্রাউড। এখন আরো একটি কথা বলছেন যে অনেক মানুষ আছে যারা ভিড়ের মধ্যে থেকেও একাকিত্বে ভোগে, অনেক মানুষ আছে যারা ভিড়ের মধ্যে থেকেও সবার সাথে মিশতে পারে না, একা একাই লোনলি ফিল করে। হতে পারে সৌভিক 50টা লোকের মধ্যে একটা বিয়ে বাড়িতে ভিড়ে ঢুকে গেছে, ওখানে তো তুই ক্রাউড দেখছিস, কিন্তু ও কিন্তু লোনলি ফিল করছে, এটা কিন্তু হতে পারে। তাহলে ভিড়ের মধ্যে থাকলেই যে সবসময় যে তুমি হ্যাপি থাকবে তার কোনো সেটা কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে কি ভিড়ের মধ্যে থেকেও মানুষ একা থাকতে পারে, এটা স্যার ফ্রান্সিস বেকন স্বীকার করছেন। এবং তিনি আরো কি বলছেন দেখো, বেকন ডাজ নট ক্রিটিসাইজ দ্য পিপল হু ফিল শাই ইন ক্রাউড অ্যান্ড হেড দেয়ারফর সিক আইসোলেশন ইন দ্য ওয়াইল্ড। বেকন বলছেন এইরকম কিছু মানুষ থাকে যারা ভিড়ের মধ্যে লোনলি ফিল করে এবং তাই তারা ভিড়কে অ্যাভয়েড করতে চায়, তাই তারা ভিড় থেকে দূরে থাকতে চায়। তার কারণ ভিড়ে থাকতে তাদের ভালো লাগে না, বুঝতে পারলে? এইরকম কিছু মানুষ আছে। স্যার ফ্রান্সিস বেকন এইরকম মানুষদিকে কোনো দোষ দিচ্ছেন না, স্যার ফ্রান্সিস বেকন এইরকম মানুষদিকে কোনো দোষ দিচ্ছেন না। উনি বলছেন এটা হতে পারে যে অনেক মানুষেরই ভিড় ভালো লাগে না এবং সে একটা নির্জন জায়গায় থাকতে পছন্দ করে, কিন্তু ব্যক্তিটা এইরকম হবে না যে একটাও মানুষের প্রয়োজন নেই, কোনো সঙ্গীরই প্রয়োজন নেই, এইরকমও হতে হবে, এইরকম যেন না হয়। ক্লিয়ার না? তোমার ভিড় ভালো লাগবে না, সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু তোমার জীবনে একটাও সঙ্গীর প্রয়োজন নেই, এইটা মানতে পারলাম না। ক্লিয়ার নয়? এইটা বলছেন উনি। Such people find great value in peace and in their aids their mental process to contemplate profound issues. যে ব্যক্তিগুলো ভিড়ের মধ্যে থাকতে চায় না, যে ব্যক্তিগুলো ভিড়ের মধ্যে বিরক্তি বোধ করে এবং আইসোলেশনে চলে যায়, একটা নির্জন স্থানে গিয়ে শান্তি উপভোগ করে, সেই মানুষগুলো আসলে গভীর চিন্তা ভাবনার মধ্যে ঢুকতে চায়, গভীর চিন্তা ভাবনার মধ্যে ঢুকতে চায়। বেকন পয়েন্টস টু দ্য ফিলোসফার লাইক, বেকন কিছু ফিলোসফারের কথা বলছেন, বেকন কিছু দার্শনিকের কথা বলছেন। দার্শনিকরা খানিকটা ওই রকম হয়, ভিড়ের মধ্যে ওরা থাকতে ভালোবাসে না, সামাজিকতার মধ্যে থাকতে পছন্দ করে না। সেই দার্শনিকরা কোনো নির্জন স্থানে চলে যেতে চায় এবং নিজের গভীর চিন্তার মধ্যে মগ্ন হয়ে যায়, বুঝতে পারলে কিনা? তো দার্শনিকরা সাধারণত এইরকম হয়ে থাকে এবং এখানে কিছু দার্শনিকের নাম তিনি বলছেন। তিনি রোমান দার্শনিক, গ্রিক দার্শনিক থেকে শুরু করে বিভিন্ন দার্শনিকের নাম বলছেন, যারা কিন্তু এই সলিটিউডের মধ্যে, মানে একাকিত্বের মধ্যে, নিজের চিন্তার মধ্যে ডুবে যেত, তো তারাই ছিল দার্শনিক। বেকন attempts to differentiate between kinship and general crowd. বেকন একটা বোঝানোর চেষ্টা করছেন আমাদের যে জেনারেল ক্রাউড আলাদা আর কাছের দুজন বন্ধু আলাদা, এই বিষয়টা আলাদা বিষয়, এটাকে ডিফারেন্সিয়েট করতে শেখো।
তুমি কলেজে 140 জনের মধ্যে একজন, ভিড়ের মধ্যে একজন, কিন্তু তোমরা 3টে ক্লোজ ফ্রেন্ড এক জায়গায় বসে আছো, এই দুটো বিষয় আলাদা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওই 140 জনের মধ্যে তুমি একজন, তোমার ওখানে থাকতে নাও ভালো লাগতে পারে, ইউ ডোন্ট ফিল স্যাটিসফাইড দেয়ার বিকজ ইউ আর এ পার্ট অফ ক্রাউড। এই ক্রাউডের মধ্যে তোমার থাকতে ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি যখন নিজের পার্সোনাল স্পেসে রয়েছো, তোমার পাশে একজন দুজন বন্ধু রয়েছে, দিস ইজ গুড, দিস ইজ হিউম্যান নেচার। মানুষ সঙ্গী চাই, ভিড় চাই না। বুঝতে পারলে কিনা? তো এই ব্যাপারটাকে স্যার ফ্রান্সিস বেকন বলছেন, এবং আমাদের এটা বুঝতে হবে যে দেয়ার ইজ ডিফারেন্স, যে পার্থক্য রয়েছে। ভিড় এবং কাছের দুজন তিনজন বন্ধুর সাথে কথা বলা দুটো আলাদা বিষয়। তো তোমার ভিড় পছন্দ নাও হতে পারে, কিন্তু তোমার কাছের তো দু একজন বন্ধু থাকবে, এই ব্যাপারটা অবশ্যই মানুষের থাকা দরকার। যদি না থাকে তাহলে সে একটা ওয়াইল্ড বিস্টের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? ওয়াইল্ড বিস্টের মতো হয়ে যায়। ব্যাকন অ্যাটেম্প টু ডিফারেন্সিয়েট বিটুইন কিনশিপ অ্যান্ড জেনারেল ক্রাউড। তাই ব্যাকন যেন একটা পার্থক্য করে বোঝানোর চেষ্টা করেছেন যে কিনশিপ, কাছের বন্ধুত্ব কি জিনিস, আর জেনারেল ক্রাউড কি জিনিস। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ফর হিম দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন স্ট্রেঞ্জার্স অফ সোসাইটি অ্যান্ড নোন ফ্রেন্ডস। তিনি বলছেন অনেক পার্থক্য আছে অপরিচিত মানুষের ভিড় আর চেনা দুজন মানুষের সাথে কথা বলার মধ্যে। চেনা 2-4 মানুষের সাথে কথা বলার মধ্যে এবং অপরিচিত মানুষের ভিড়ে মিশে যাওয়ার মধ্যে বহু পার্থক্য রয়েছে। এইটা উনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন কিসে? দ্য এসেটাতে, যেটা আমরা বলছি, যেটা এখন পড়ছি আমরা অফ ফ্রেন্ডশিপ। এটাকে মূল কথা, প্রথম অংশ পড়বো তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এর পরের অংশে আসছি, আরও একটি গুরুত্বপূর্ণ কোটেশনকে উনি তুলে ধরছেন। A person can feel lonely in crowd too. A person can feel lonely in crowd too. এটার মধ্যে দিয়ে এইমাত্র যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটাই বলবার চেষ্টা করছেন যে একজন ব্যক্তি ভিড়ের মধ্যে লোনলি ফিল করতে পারে, বাট ইটস নট এ ক্রাইম, ইট ইজ নাথিং সামথিং আনন্যাচারাল। এটা আনন্যাচারাল কিছু নয়, তার কারণ ভিড় সবার পছন্দ নাও হতে পারে। বুঝতে পারলে? অপরিচিত ব্যক্তির মাঝে তুমি থাকবে, সো মেবি ইউ ডোন্ট লাইক দিস, রাইট? তার থেকে তুমি 4 জন প্রিয় বন্ধু বা বান্ধবীর সাথে গল্প করবে, দ্যাট ইজ ফার মোর অ্যাকসেপ্টেবল। এইটাকে উনি বলছেন। ব্যাকন ইউজেস এ ল্যাটিন অ্যাডেজ। ব্যাকন একটা ল্যাটিন প্রবাদ বাক্যকেও ব্যবহার করেছেন, হুইচ মিনস দ্যাট এ বিগ সিটি ইজ ফিল্ড উইথ গ্রেট সলিটিউড। তিনি বলছেন বড় বড় শহরে মানুষ বেশি নির্জন হয়, তার কারণ বড় বড় শহরে মানুষ বেশি নির্জন হয় বা একাকিত্বে ভোগে। যত বেশি ডিপ্রেশন রিলেটেড সুইসাইড হয়, দেখবি সবগুলো বেশিরভাগটাই 99% শহর থেকে আসে। ডিপ্রেশন রিলেটেড সুইসাইড যতগুলো হয়েছে বেশিরভাগ কোথা থেকে আসে? শহর থেকে আসে। গ্রাম্য অঞ্চলে হয় না, তার কারণ গ্রাম একটা ছোট জায়গা যেখানে সবাই সবাইকে চেনে। বুঝতে পারলে? শহর মুম্বাই সিটি এত বড়, কলকাতা এত বড়, ওখানে সবাই সবাইকে চেনে না, তুমি অপরিচিত মানুষের ভিড়েই ঘুরবে ওখানে। তাহলে উনি বলছেন যে যত বড় শহর মানুষ তত লোনলি, মানুষ ততটাই লোনলি ফিল করে। যত ছোট গ্রাম, যত ছোট গোষ্ঠী, মানুষ তত বেশি কানেক্টেড হয়ে থাকে। ব্যাকন ইউজেস এ ল্যাটিন অ্যাডিজ। ব্যাকন একটা ল্যাটিন প্রবাদ বাক্য ব্যবহার করছেন, দ্যাট এ বিগ সিটি ইজ ফিল্ড উইথ গ্রেট সলিটিউড। যে বড় বড় শহরে একাকিত্ব থাকে। কি থাকে? একাকিত্ব থাকে। ইন এ লার্জ সিটি, বড় শহরে পিপল আর সেপারেটেড। লোকেরা শুধু সেপারেটেড থাকে, বিচ্ছিন্ন হয়ে থাকে, নিজের নিজের কাজ করে, শুধু সেপারেটেড থাকে। অ্যান্ড এনক্যাম্পড ইন ডিস্টিংক্ট এরিয়াস, এবং সবাই নিজের নিজের ঘরে আবদ্ধ থাকে। দ্যাট আর ডিফিকাল্ট টু ব্রিং ক্লোজার টুগেদার, এবং সেই জন্য তারা একও হতে পারে না। সবাই নিজের কাজের মধ্যে আলাদা আলাদা জায়গায় ব্যস্ত থাকে, তো কেউ ওখানে একও হতে পারে না। এইটা আমরা দেখতে পাই। তাহলে কি পার্সন, কোনো ব্যক্তি ভিড়ের মধ্যে পাঠিয়ে দিলেই যে সে সন্তুষ্ট হবে তার কোনো মানে নেই। আমি যদি এই ম্যাডামকে কলকাতায় পাঠিয়ে দিই, এর মানে এই নয় যে খুব খুশি থাকবে। বুঝতে পারলে? কলকাতা ভিড় ভর্তি জায়গা, কিন্তু ভিড় মানেই যে তুমি একাকিত্বে ভুগবে না তার কোনো গ্যারেন্টি নেই। বুঝতে পারলে কিনা? তাই তুমি যদি সোশ্যাল কানেকশন চাইছো, তুমি ছোট গ্রামে যাও। কোথায় যাবে? ছোট গ্রামে, যেখানে হয়তো 40টা মানুষের বাস, বা যেখানে হয়তো 20টা ঘর রয়েছে, পরিবার রয়েছে,
সেখানে সবাই সবাইকে চেনে, জানে এবং একে অপরের উপর নির্ভরশীল, তাই কানেক্টিভিটিটা অনেক বেশি থাকে এবং সোশ্যাল কন্ট্যাক্টসগুলো বেশি থাকে। তার কারণ ওরাও যেন বাঁচবার জন্য একে অপরকে চায়, তাই ছোট গ্রামে যেতে হয়। যদি তুমি সোশ্যাল কন্ট্যাক্ট বা সামাজিকতার খোঁজ করছো, কোথায় যেতে হবে? গ্রামে যেতে হবে। তাহলে এই কথাগুলো উনি বোঝানোর চেষ্টা করছেন। দিস লং ডিস্টেন্সেস কজেস সেপারেশন বিটুইন ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। কিন্তু শহরে থাকার কারণবশত লং ডিস্টেন্স তৈরি হয়ে যায়। শহরে থাকার সবাই নিজের নিজের কাজ করছে, সবাই ব্যস্ত, কারো সময় নেই কারোর জন্য। তাই এই যে লং ডিস্টেন্স তৈরি হচ্ছে, এটার মধ্যে সেপারেশন চলে আসে। কি চলে আসে? সেপারেশন চলে আসে। Therefore, for cultivating friendship in small city or town is more conducive. তাই বলবো ছোট শহর বা ছোট গ্রামের বন্ধুত্ব বেশি জোরালো হয়। ছোট শহর বা ছোট গ্রামের রিলেশনশিপগুলো কি হয়? বেশি জোরালো হয়, কন্ডিউসিভ হয়। ইন স্মলার টাউন, ছোট ছোট টাউনগুলোতে, ছোট ছোট গ্রামে, পিপল লিভ ক্লোজার বাই, লোকেরা কাছাকাছি থাকে, মিঙ্গেল এ লট মোর রেগুলারলি, এবং একে অপরের সাথে প্রতিনিয়ত একে অপরের সাথে দেখাশোনা করে, কথাবার্তা বলে, হয়তো মাঝে মধ্যে ঝুট ঝামেলাও হয়, ঠিক আছে, বাট তাদের কানেকশনটা অনেক বেশি স্ট্রং। কি বুঝতে পারলে? গ্রামাঞ্চলে কানেকশনটা অনেক বেশি স্ট্রং। Thus, these small cities or villages have strong and united communities. তাই বলবো ছোট গ্রাম, ছোট শহরে কি হয়? কমিউনিটি অনেক স্ট্রং হয় বা সামাজিকতা অনেক বেশি শক্তপোক্ত হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এইটা বলছেন স্যার ফ্রান্সিস বেকন। আচ্ছা, স্যার ফ্রান্সিস বেকন ঠিক কথা বলছেন না ভুল কথা বলছেন? কারেক্ট? তেমন লোকটা জ্ঞানী ছিল, রাইট। অ্যাকর্ডিং টু বেকনের মত অনুযায়ী ফ্রেন্ডশিপ ডিমান্ডস। আচ্ছা, তাহলে শহর গ্রাম লোনলিনেস নিয়ে কিছু একটা ডিসকাশন করলেন, এরপরে উনি আরেকটা ডিসকাশনে যাচ্ছেন। অ্যাকর্ডিং টু বেকন, স্যার ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী ফ্রেন্ডশিপ ডিমান্ডস দ্য ইনভলভমেন্ট অফ প্যাশন অ্যান্ড ফিলিং। ফ্রেন্ডশিপ তখনই হবে যখন দুজনের মধ্যে একটা ফিলিংস থাকবে, তোমার মধ্যে একটা ফিলিংস থাকতে হবে অন্য বন্ধুর প্রতি, তবেই গিয়ে বন্ধুত্বটা লং লাস্টিং হবে। বুঝতে পারলে কি না? শুধু লোক দেখানো জিনিস নিয়ে বন্ধুত্ব চলতে পারে না বেশি দিন। বুঝতে পারলি কি না? বন্ধুত্বের জন্য ফিলিংস চাই। বন্ধুত্বের জন্য কি চাই? ফিলিংস। বল স্যার ফিলিংসটা কেমন করে আনবো? সেটার কোনো উত্তর নেই। তোমার যদি নিজের ফিলিংস আসবে তা আসবে, নালে আসবে না, রাইট? তো এটা যার সাথে যেরকম ফিলিংস গ্রো করে যায়, রাইট? তাহলে দেখো বলছে বন্ধুত্বের জন্য কি চাই? ফিলিংস চাই। তাহলে অ্যাকর্ডিং টু স্যার ফ্রান্সিস বেকন, ফ্রেন্ডশিপ ডিমান্ডস ইনভলভমেন্ট, প্যাশন অ্যান্ড ফিলিং। ফ্রেন্ডশিপের জন্য ইনভলভমেন্ট চাই। কিসের ইনভলভমেন্ট? ফিলিংস এবং প্যাশনের। আরে তুই তোর বন্ধুকে নিয়ে ভাববি কিছুটা, তুই ওকে বোঝাবি, তোর বন্ধু একটা ভুল করতে যাচ্ছে, তুই ওকে বোঝাবি, বিকজ ইউ ফিল ফর হিম। সে ডুবলে তোর খারাপ লাগবে, তাই তুই বোঝাচ্ছিস। সো তো ইউ হ্যাভ দিস ফিলিং, রাইট? সো এই ফিলিংসটা থাকা জরুরি একটা ভালো বন্ধুত্বের জন্য। They form and foundation of any friendship. Emotions are the thread of bind the hearts together. তাই ইমোশন থাকতে হবে। যদি ইমোশন নেই দুটো বন্ধুর মধ্যে, there is no emotion, যে দুটো বন্ধুর মধ্যে কোনো ইমোশন নেই, শুধুমাত্র প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বন্ধুত্ব করেছো, তাহলে সেই বন্ধুত্ব লোক দেখানো এবং শুধুমাত্র বোঝাপড়ার উপর দাঁড়িয়ে আছে। সেটা যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, যদি হার্টের কানেকশন তৈরি করতে পারোনি তুমি, so that friendship will not work. That friendship will not work. তাহলে বন্ধুত্ব সেই বন্ধুত্বই চলবে যেখানে হার্টের কানেকশন তৈরি হয়েছে। বুঝতে পারলে? একটা দুটো হৃদয় একটা ভালোবাসা, ট্রাস্ট, বিশ্বাসের সুতোয় আবদ্ধ আছে। দ্যাট ফ্রেন্ডশিপ উইল ওয়ার্ক। এটুকু দেখে নাও। কারো কি অসুবিধা আছে বলো? আচ্ছা, এখানে মৌরানি একটা প্রশ্ন করেছে যে স্যার বন্ধুত্ব হবে আর ফিলিংস থাকবে না, অ্যাটাচমেন্ট থাকবে না, অমনি কি হয় নাকি? হ্যাঁ হয়, আগেকার দিনেও হতো, এখনও হয়। ঠিক আছে, ধর কোনো মহারাজা মনে করেন যে প্রতিবেশী মহারাজার সাথে বন্ধুত্ব করা দরকার, ঠিক আছে, তখন যে বন্ধুত্বটা তৈরি হতে শুরু করলো, ইট ইজ নট বিকজ অফ ফিলিং বাট বিকজ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিড। বুঝতে পারলে কি না? এই যে বন্ধুত্বটা, এটা ফিলিংসের বন্ধুত্ব নয়, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হচ্ছে। বুঝতে পারলে? ওই দেশের রাজা মনে করে হ্যাঁ বন্ধুর বানানো দরকার,
তো একটা গিফট দেওয়ার মাধ্যমে ওকে আমন্ত্রণ করে ওকে ভারতরত্ন দিয়ে দিলে, তুমি পদ্মশ্রী দিয়ে দিলে, পদ্মবিভূষণ দিয়ে দিলে, সম্মান দিয়ে দিলে, উপহার দিয়ে দিলে, এইভাবে ও দিল তোমাকে কিছু উপহার, তো তোমাকে সম্মান দিল, এইভাবে বন্ধুত্ব গ্রো করানো যায়। বাট দ্যাট ইজ আর্টিফিশিয়াল ফ্রেন্ডশিপ। দেশে দেশেও এইভাবে বন্ধুত্ব হয়। ফ্রান্সের রাষ্ট্রপতিকে ডাকলি তুই ভারতবর্ষে, ফ্রান্সের রাষ্ট্রপতিকে ডাকলি ভারতবর্ষে, এসে ভারতের সর্বোচ্চ হায়েস্ট ওনার দিয়ে দিলি। ফ্রান্সও আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ডাকলো, ওদের দেশের হায়েস্ট ওনার দিয়ে দিল, তার সাথে আসবার সময় একটা হীরার আংটি দিয়ে দিল। আমরাও ফ্রান্সকে আবার ডাকলাম, ঠিক আছে, আমরা কি দিলাম, একটা সুন্দর আমাদের দেশের যেটা বিখ্যাত জিনিস কোহিনূর আমরা দিয়ে দিলাম। ওরা আমাদেরকে 300টা রাফেল দিয়ে দিল, রাফেল উড়োজাহাজ, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং এর উপর ফ্রেন্ডশিপ গ্রো করছে। এই বন্ধুত্বগুলো কিসের উপর দাঁড়িয়ে আছে? আন্ডারস্ট্যান্ডিং এর উপর। আরে প্রয়োজন, তোরও আমার বন্ধুত্ব দরকার, আমিও তোর বন্ধু হবো, তোরও ভালো লাগবে, রাইট? সে এই যে বন্ধুত্বগুলো আগেকার দিনে রাজারা করতো, ঠিক আছে, এই বন্ধুত্ব ফিলিংসের উপর দাঁড়িয়েছিল না, আন্ডারস্ট্যান্ডিং এর উপর দাঁড়িয়েছিল এবং প্র্যাকটিক্যালিটির উপর দাঁড়িয়েছিল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এই ধরনেরও বন্ধুত্ব হয়। এবার বলছে দেখো, বন্ধুত্ব কিছু সমস্যারও সমাধান করতে পারে, ফিজিক্যাল প্রবলেমও সলভ করতে পারে। কিরকম বলছি, যদি ভালো বন্ধুত্ব থাকে, মন খুলে গল্প করার বন্ধু পেয়ে যাস, যার সাথে সব কিছু শেয়ার করতে পারবি তুই, এইরকম বন্ধুত্ব পেয়ে যাস, এইরকম বন্ধু, তাহলে তোর হার্ট ভারী হবে না, মন ভারী হবে না, হার্ট প্রবলেম কমে যাবে, রাইট? তার কারণ তোর গিলটি ফিলিং থাকবে না, তুই এমনিতেই বন্ধুর সাথে শেয়ার করে নিচ্ছিস। তুই অফিসে গাল খেয়ে এসছিস বসের কাছ থেকে, বন্ধুর সামনে পুরো মন খুলে গাল দিলি বসকে, রাইট? মন হালকা হলো, রাইট? কলেজে গেছিস, প্রিন্সিপাল তোকে ঝাড় দিয়েছে, তুই সেটা মন খারাপ, বন্ধুর সাথে বসে গল্প করলি, দুটো সিগারেট খেলি, বন্ধুও গাল দিল প্রিন্সিপালকে, তুইও গাল দিলি প্রিন্সিপালকে, মন হালকা হয়ে গেল, রাইট? তোর ব্রেকআপ হয়েছে, দুজন মিলে ওই ছেলেটাকে কুকুর বলে দিলি, গরু বলে দিলি, ছাগল বলে দিলি, ঠিক আছে, গাল দিলি দুজন মিলে, ব্যাস অনেকটা রিলিফ, রাইট? ইউ গেট ইট? গেট দ্য পয়েন্ট? তাহলে বন্ধু কি করে? হোয়াট ক্যান এ ফ্রেন্ড ডু? এ গুড ফ্রেন্ড at least give you relief in your the heavy heart that you carry. তোমার মনটা যেটা ভারী হয়ে আছে সেটা রিলিফ হয়, বুঝতে পারলে কিনা? তবেই খেয়াল রাখবে। এট দ্য সেম টাইম স্যার ফ্রান্সিস বেকন এই বলবেন, বন্ধুকে তো তুমি সবকিছু বলেও দিচ্ছ, বন্ধু যদি পরবর্তী সময় তোমার বিরুদ্ধে চলে যায়, দ্যাট ক্যান বি ডিজাস্টারাস ফর ইউ, তোমার জন্য ওটা ডিজাস্টারাস হয়ে যাবে, বিকজ ইউ হ্যাভ ওপেন ইউর হার্ট ফর হিম অর হার, right? He knows everything of you, so be careful about this also. তাই এই ব্যাপারেও তোমাকে কেয়ারফুল থাকতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। এবার দেখ কি বলছে, বেকন পয়েন্টস টু দ্য এলিমেন্ট টু দ্য হার্ট। বেকন বলছেন যে হার্টে প্রবলেম থাকে কারো কারো, ঠিক আছে, দ্যাট ইট সাফার্স ইফ ইট স্টপস। এবং হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে সাফোকেশন তৈরি হয় আমাদের। হৃৎপিণ্ড চলতে চলতে বন্ধ হয়ে গেল, 2 মিনিট রেস্ট নিয়ে নিল, তাহলে মানুষ দেখবি স্বর্গবাসী হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হার্টে যদি প্রবলেম আসে, রাইট, তাহলে মানুষের সাফোকেশন তৈরি হয়। সাফোকেশন মানে শ্বাসকষ্ট, রাইট? এ হেলদি হার্ট রিকোয়ার্স ভিগর অ্যান্ড দ্য সেম ইজ প্রোভাইডেড বাই দ্য ইন্টিমেট অ্যান্ড ফ্রেন্ডলি কনভারসেশন। বলছে হার্টকে সুস্থ রাখতে, হৃদয়কে সুস্থ রাখতে কি করতে হবে? ভিগোরাস কনভারসেশন চাই, মন খুলে আনন্দদায়ক কথোপকথন চাই, বুঝতে পারলে? যেটা তুমি কার কাছ থেকে পাবে? বন্ধুদের কাছ থেকে পাবে। কার কাছ থেকে পাবে? গুড ফ্রেন্ডসের কাছ থেকে পাবে, রাইট? এবং কি প্যারেন্টস, দেখো কি বল, সরি, পেশেন্ট টেক মেডিসিন ফর লিভার স্প্লিন। কারো ধর লিভার ফুলে গেছে, তার জন্য ওষুধ আছে এবং তার সেই ওষুধ দিয়ে লিভারটাকে ঠিক করা যায়। কারো যদি লিভার ফুলে গেছে, বুঝতে পারলে? কারো লাংয়ে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য ওষুধ আছে এবং ওষুধ দিয়ে সেটা সারানো যায়। এবং কারো যদি ব্রেনে প্রবলেম হয়েছে, ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে সেই মেডিসিন দিয়ে, সেই ঔষধ দিয়ে সেই রোগগুলো সারানো যায়। বাট ফর দ্য ইস্যু অফ হার্ট, কিন্তু তোমার যদি হৃদয় ভেঙেছে বা হৃদয় সংক্রান্ত কিছু প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, ওটা কি প্যারাসিটামলে ঠিক হবে? রাইট? প্যারাসিটামলে ঠিক হবে না। তাহলে কি হবে? দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন অফ এ ফ্রেন্ড ইজ দ্য বেস্ট কিওর। তোমার সব থেকে ভালো কিওর হলো হৃদয় সংক্রান্ত বিষয়ে, সব থেকে বেস্ট কিওর, সব থেকে ভালো সমাধান হলো বন্ধুদের সাথে গল্প করা, ভালো বন্ধুদের সাথে গল্প করা।
বা গুড ফ্রেন্ডের সাথে শেয়ার করা বিষয়গুলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। আচ্ছা, ফ্রেন্ডশিপ ক্যান বি ব্রট, ইনি আবার বলছেন যে বন্ধুত্ব কেনাও যায়, বন্ধুত্ব কেনাও যায়। বলছে ওকে, তাহলে হে গৌরাঙ্গ বলছে আজকে গিয়ে কিনবো একটা আমি, ঠিক আছে? বন্ধুত্ব কেনাও যায় বলছে, দেখ তাহলে অদ্ভুত বিষয়, তাই না?